আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। গাবতলীর বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে, আমরা যুক্ত হচ্ছি সেখানে। তারা আসবেন, তাদের প্রতিনিধি আসবেন, অনেক লোক আসার দরকার নাই। তারপরে আমরা একটি অ্যামিকেবল সলিউশনের মধ্যে আমরা যাব। দ্বিতীয় যে প্রশ্ন আলোচনাটা করছি, যেহেতু ঢাকায় বায়ু দূষণ একটি বড় সমস্যা, যেহেতু ঢাকায় বায়ু দূষণ একটি বড় সমস্যা এবং বায়ু দূষণের একটি বড় সোর্স হচ্ছে ঢাকার আশেপাশে যে বালুর গদিগুলো এবং পাথরের গদিগুলো আছে, বায়ু দূষণ হচ্ছে। সুতরাং আমরা এই বালুর যে গদিগুলো আছে সেগুলো আসলে অবৈধ গদি, সেগুলোকে আমরা নিলামে বিক্রি করে দিই। পুলিশ বাইরে থামান নাই, সাংবাদিক ভাই, মোবাইল ভাই ভাই ফ্রেম আরো তুলে। পুলিশ কি করে থামাচ্ছে না কেন? না পুলিশের কাজ কি থামাচ্ছে না কেন? গাবতলীর বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। সেখানে এতক্ষণ ব্রিফিং চলছিল, আমরা যুক্ত ছিলাম সেখানে। নোয়াখালীতে দর্শক, বঙ্গভবনে শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ সিআর আবরার, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখন শহীদদের স্মরণে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাই। সকলকে ধন্যবাদ, আপনারা বসুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما.
الماء صدق الله العظيم ইরশাদ হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 20 ফাল্গুন 1431, 5 মার্চ 2025 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারকে নিয়োগদান করেছেন। এই পর্যায়ে নবনিযুক্ত মাননীয় উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। অনেক কৃতজ্ঞতা মাননীয় রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য মাননীয় উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। বঙ্গভবনের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে।
নোয়াখালীতে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপন করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, অবৈধ দোকান উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। চৈতি, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের যে মূল কেন্দ্রস্থল, যেটি নোয়াখালী টাউন হল মোড়ে আমি দাঁড়িয়ে আছি। তো নিশ্চয়ই আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফুটপাত দখল করে একটি যে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে নোয়াখালী জেলা শহরের ফুটপাতে। দখল যে এখানে ফুটপাত যে চলার যে হাঁটার পথটি রয়েছে, সে ফুটপাত দখল করে যে অবৈধ দোকান রয়েছে, বিভিন্ন দোকানের সামগ্রী ফুটপাতে সাজিয়ে রাখার কারণে জনসাধারণ আসলে হাঁটতে একরকমের দুর্ভোগের মধ্যে পোয়াতে হচ্ছে। এছাড়া যে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে যে নোয়াখালী জেলা শহর হচ্ছে মূলত এক রাস্তার শহর, যে এখানে বিভিন্ন অফিস আদালত ব্যাংক বিমা সবগুলোই যে এই এক রাস্তার শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে যেসব ব্যাংক বিমা যেসব যে গ্রাহকরা আসেন সেবা নেওয়ার জন্য, তারা তাদের যে মোটর বাইক আছে বা মোটরসাইকেল আছে সেগুলোকে ফুটপাতের উপরে পার্কিং করে তাদেরকে ব্যাংক বিমায় যেতে হয়, অফিস আদালতে যেতে হয়। ফলে এর কারণে যে একটি দুর্ভোগ পোয়াতে হচ্ছে জনসাধারণকে। তো আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফুটপাত দখল করে যে একটা কেনাবেচা চলছে রমজানকে ঘিরে করে রমজানকে ঘিরে ফুটপাত আরো যে জমজমাট হয়ে উঠেছে, একের পর এক দখল হয়ে যাচ্ছে। এতে কিন্তু যারা যে লাখ লাখ টাকা বিনিয়োগ করে যেসব ব্যবসা প্রতিষ্ঠান দোকানঘর ভাড়া নিয়ে বসেছে, তারাও কিন্তু কিছুটা সম্মুখীন মধ্যে পড়ছে। আসলে আপনাকে বলতে চাচ্ছি যে তারা যে ফুটপাত যারা দখল করে আছে তাদেরকে আসলে কিছু বলতে পারছে না, কারণ তারা যে হকাররা যে মাঝে মাঝে একজোট হয়ে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যারা দোকানের সামনে বসেছে তাদেরকে। তো আপনি আরেকটি চিত্র দেখতে পাচ্ছেন, নির্মাণ সামগ্রী রাখার কারণে কিন্তু ফুটপাত অনেকটা দখল হয়ে আছে। এই নির্মাণ সামগ্রী যে রাখার কারণে ফুটপাতটি দখল হয়ে কারণে জনসাধারণ হাঁটতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার চেষ্টা করব একজন ফুটপাতের যে আপনি দেখছেন যে ফুটপাত দখল করে রাখার কারণে মানুষ হাঁটতে সমস্যা হচ্ছে, এই বিষয়ে প্রশাসনের প্রতি আপনার কোনো দাবি আছে কিনা? ফুটপাত দখল করে রাখার কারণে আপনার রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, তো ফুটপাত কি অবৈধ দখল মুক্ত করার কোনো দাবি রয়েছে কিনা প্রশাসনের কাছে? অবশ্যই, কেন থাকবে না? আমরা তো চাই যে আনন্দে হাঁটতে পারি, এভাবে চাই। আমরা তো এখন হাঁটতে পারি না, হাঁটতে একবার নিচে যাইতে হয়, একবার উপরে যাইতে হয়, একবার উঁচা নিচে করতে যাইতে আবার করতে হয়। এগুলো তো আমাদের দাবি। ফুটপাত যদি সরকার প্রশাসন যদি মুক্ত করে দেয়, তাহলে আমার জন্য সামনে আমরা হাঁটতে পারবো, অবাধে হাঁটতে পারবো, সুন্দরভাবে হাঁটতে পারবো। এটা আমাদের দাবি, এক নম্বর দাবি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, আসলে ফুটপাত দিয়ে যে তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যে অবৈধ যেসব দোকানদার রয়েছে বা অবৈধ যেসব পার্কিং রয়েছে এসব উচ্ছেদ করে যে জনসাধারণকে নির্বিঘ্নে হাঁটার একটি ব্যবস্থা করে দিবে প্রশাসন। এবং সামনে যে ঈদ আসছে, এই ঈদকে কেন্দ্র করে যে জমজমাট একটি ফুটপাত যে বসবে কিছুদিন পরে, সেটি যাতে না বসে সেদিকেও কিন্তু প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, ফুটপাতে অবৈধ দখলে থাকার কারণে কিন্তু বিশেষ করে হাঁটতে বেশি সমস্যা হচ্ছে নারী এবং শিশুদের। তারা এই যে ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে অনেকটা রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, ফলে কিন্তু ছোট বড় অনেকটা দুর্ঘটনার শিকার হচ্ছে নারী এবং শিশুরা। তো এই যে প্রশাসনে কিন্তু যে আপনি কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি, বা প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে বলেও তা কিন্তু যে আশা প্রকাশ করা যাচ্ছে না। কারণ আমি কথা বলেছি যে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে, তারা কিন্তু মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালালো, কিন্তু পরবর্তীতে ফুটপাত আবার দখল হয়ে যায়। চৈতি, এ হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন। 8 বছরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 13 কিলোমিটার সড়কের 4 লেনের কাজ শেষ হয়নি। এবারও ঈদ যাত্রায় ভোগান্তি পোহানোর সম্ভাবনা রয়েছে উত্তরবাসীর। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সড়কের কাজ এখনো শেষ না হওয়ায় কি অজুহাত দেখাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? জি চৈতি, আপনি বলছিলেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়ক এটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, এবং এই মহাসড়কটিকে দ্রুত যান চলাচলের জন্য এই মহাসড়কটি এলেঙ্গা রংপুর হাইওয়ে জাতীয় মহাসড়কের উন্নত করার জন্য 4 লেনের প্রকল্প সরকার গ্রহণ করেছিল 2016 সালে। তো তখন থেকে এই মহাসড়কটিতে কাজ চলমান রয়েছে, তবে ধীর গতির কারণে এই প্রকল্পের মেয়াদ যেমন বেড়েছে, পাশাপাশি এই প্রকল্পের ব্যয়ও বেড়েছে কয়েক গুণ। তবে
এখন পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু পর্যন্ত যে এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যে 13 কিলোমিটার সড়ক, সেই 13 কিলোমিটার সড়কের এখনো কিছু কাজ বাকি রয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ বলছে যে এই সড়কটি যেহেতু প্রায় কাছাকাছি শেষের দিকে, এইবার সামনে যে ঈদ, সেই ঈদের আগেই এই আগামী 20 থেকে 18 তারিখের মধ্যে এই সড়কটি খুলে দেওয়া হবে এই যান চলাচলের জন্য। যে কারণে এই যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরে এই সড়কে যানজট হবে না, এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এবং এইখানকার ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম গ্রুপের যিনি সাইট প্রকৌশলী রয়েছেন মামুন, তিনি জানিয়েছেন যে যেহেতু এই সড়কটিতে কাজ শুরু হয়েছে কয়েক বছর আগেই, তবে এই কাজ এখনো চলমান রয়েছে। তবে এই কাজের যে দুইটি লেন করা হয়েছে সেই কাজ শেষের দিকে এবং এখন কিছুটা কাজ বাকি রয়েছে, সেই কাজ এখন চলমান রয়েছে। সেই কাজ শেষ হলেই ঈদের আগেই তারা এই সড়কটি উন্মুক্ত করে দেবে এবং এই সড়ক দিয়ে যান চলাচল শুরু করবে। এবং আপনারা জানেন যে এই মহাসড়কটিতে যখন ঈদের সময় মহাসড়কের পরিবহনের সংখ্যা বেড়ে যায়, সেই সময়তে এই 13 কিলোমিটার সড়কটি 1 লেন করে দেওয়ার পরে এই সেতু ঢাকাগামী যে পরিবহনগুলো রয়েছে সেতু পূর্ব থেকে ভুয়াপুর এলেঙ্গা সড়ক দিয়ে এটি প্রবেশ করানো হয়, যে কারণে এই 13 কিলোমিটার সড়কে 1 ওয়ে করা হয়। এর ফলে কিছুটা যানজট লাঘব হয়, যে কারণে উত্তরবঙ্গের মানুষের একটু সুবিধা যেমন হয়, পাশাপাশি দ্রুত তারা তাদের বাড়িতে যেতে পারেন। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই যে 2016 সালে এই প্রকল্প গ্রহণ করা হয়, এই প্রকল্পের অধীনে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার মহাসড়কের পাশাপাশি 2টি সার্ভিস লেন রয়েছে। এই সার্ভিস লেনের কাজও এখনো চলমান রয়েছে। তবে উত্তরবঙ্গের যে অংশটুকু সেটিতে কাজের গতি থাকলেও এই টাঙ্গাইলের অংশের 13 কিলোমিটার সড়কে কাজের গতি নেই। এবং এর ফলে এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই প্রকল্পের কয়েকবার মেয়াদ বাড়ানো হয়েছিল এবং পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরে 24 সালে এই প্রকল্পের মেয়াদ আবার বাড়ানোর পাশাপাশি এটি ব্যয় বাড়ানো হয়েছিল এবং এই বাড়ানোর ফলে এখনো কাজ চলমান রয়েছে এবং এই মহাসড়কের কাজ আগামী 26 সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে বলে সেতু কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ অবস্থা। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। সাভার গাজীপুরের সড়কে বেড়ে চলেছে অবৈধ 3 হুইলারের দৌরাত্ম্য। এতে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন ও নজরুল ইসলাম। প্রথমেই যেতে চাচ্ছি সাভারে। ইমন, অবৈধ 3 হুইলার দৌরাত্ম্য কমাতে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, এবং বিস্তারিত জানাবেন সেখানে কি পরিস্থিতি দেখছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের রেডিও কলোনি বাস স্ট্যান্ড এলাকায় এবং আমার পেছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অবৈধ যে 3 হুইলারগুলো সেগুলো কিন্তু একদম মহাসড়কের জায়গা, মহাসড়কেই কিন্তু তারা স্ট্যান্ড গড়ে তুলেছেন এবং এটি শুধু এই একটি স্থানে নয়, এরকম কিন্তু শত শত, এই যে ঢাকার যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের কিন্তু শত শত পয়েন্টে, অর্থাৎ যে শাখা সড়কগুলো বেরিয়েছে সেই শাখা সড়কের যে শাখা সড়কটি এসে এই মহাসড়কে উঠেছে সেই প্রতিটি পয়েন্টেই কিন্তু এভাবে এই নিষিদ্ধ যেই অটোগুলো রয়েছে 3 হুইলারগুলো এগুলো কিন্তু তাদের স্ট্যান্ড গড়ে তুলেছে। এতে করে একদিকে যেমন এই পথ ব্যবহারকারীরা, এই সড়কগুলো ব্যবহারকারীরা যেভাবে দুর্ভোগ পোহাচ্ছেন, প্রতিনিয়ত যানজটে পড়ে, অন্যদিকে কিন্তু এই যে এদের যে বেপরোয়া গতি এবং এদের যে দৌরাত্ম্য মহাসড়কে সেটির কারণে কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনা ঘটছে এবং সেটি কিন্তু এটি যেহেতু শিল্পাঞ্চল, এখানে যেহেতু কর্মজীবী মানুষের বেশি বসবাস, তারাই কিন্তু প্রতিনিয়ত এই ভোগান্তির শিকার হচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। এটির বিরুদ্ধে আমরা দেখেছি যে মাঝে মধ্যে যারা হাইওয়ে পুলিশ রয়েছেন তারা তাদের যে তৎপরতাটি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেটি সংখ্যায় কিন্তু খুবই কম। যেটি হাইওয়ে পুলিশ বলছে যে তাদের লোকবল কম থাকার কারণে দিনে যেখানে তাদের কয়েকশো করে এই অটোরিকশা যে আটক করা প্রয়োজন সেখানে কিন্তু সেই সংখ্যাটি কিন্তু তারা করতে পারছেন না। দেখা যাচ্ছে যে দিনে অর্ধ শতাধিক রিক্সা তারা আটক করে তাদের যে
হাইওয়ে থানা রয়েছে সেখানে নিয়ে তারা ডাম্পিং করছেন। কিন্তু এই যে 100 বা অর্ধ শতাধিক যে রিক্সাগুলো তারা আটক করছে, এই অবৈধ থ্রি হুইলার অটো রিক্সাগুলো, এটি কিন্তু সংখ্যায় খুবই কম। এটি একটি পয়েন্টে, অর্থাৎ এই যেই স্থানটিতে আমি এখন রয়েছি এখানেই কিন্তু প্রায় 2 পাশ মিলিয়ে 100-এরও বেশি এখানেই শুধুমাত্র অটো রিক্সা স্ট্যান্ড করে আছে সড়কের উপরে। অর্থাৎ এই যে পুরো সাভারে এবং পুরো ঢাকার যে মহাসড়কে যেই পরিমাণ এই অটো রিক্সা অবাধে বিচরণ করছে সেটিকে নিয়ন্ত্রণে কিন্তু হিমশিম খাচ্ছে বলা চলে এই যে যারা হাইওয়ে পুলিশের দায়িত্ব রয়েছে তারা বলছেন যে এটির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে, লোক সংখ্যা কিন্তু বৃদ্ধি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই যে সমস্ত এই অটো যানগুলো রয়েছে এরা কিন্তু শুধুমাত্র এই সড়কেই এরা অবাধ বিচরণ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে তা না, এরা কিন্তু এই যে সমস্ত বিদ্যুতের যে ঘাটতি এটি কিন্তু বড় একটি কারণও হচ্ছে যে এই সমস্ত অটো রিক্সা যে সমস্ত চার্জিং এর যে বিষয়গুলো থাকে এটা কিন্তু সেই বিদ্যুৎ ব্যবহার করে চার্জ করছে, যে কারণে কিন্তু এই যে গরমের দিন আসছে এতে করে কিন্তু বিদ্যুতের ভোগান্তিটাও বাড়বে। সব মিলিয়ে বলা চলে যে এই অটো রিক্সা দৌড়াতে কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষের দুর্ভোগের শিকার হচ্ছে এবং এটি নিয়ন্ত্রণে কিন্তু আহ্বান জানিয়েছে সরকার এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন কিন্তু সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে অটো রিক্সা নিয়ে সাভারের খবর। আমরা এ বিষয়ে আরো তথ্য জানতে, আরো খবর জানতে চলে যাব গাজীপুরে। সেখানে রয়েছেন সহকর্মী নজরুল, আপনি জানাবেন সেখানে অটো রিক্সার দৌরত্বের বাকি খবর। ইমন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর শহর কিন্তু আপনার যানজটের নগরী শহর পরিণত হয়েছে। আপনি সব কিছুতেই এখানে যানজটের যে মূল কারণ সেটা হলো যে ব্যাটারি চালিত অটোরিক্সা এবং থ্রি হুইলার বা ফিটনেসবিহীন যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অবাধে চলাফেরা করছে এবং এর পাশাপাশি যে ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার আনারি ড্রাইভারগুলোই কিন্তু যানজটের মূল কারণ তারা কিন্তু। এবং এর পাশাপাশি আমরা যদি দেখাতে চাই যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ জয়দেবপুর শহরের মূল যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু মানে আপনার হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিক্সা কিন্তু এই শহরে দাপড়ে বেড়ায় এবং কারো কোনো পরিসংখ্যান নেই। এখানে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনও তাদের হিসাব যে কত লক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সা চলে সেটা কিন্তু নগরবাসীকে জানাতে পারে না এবং আমরাও কিন্তু চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে জানার জন্য যে এখানে কী রকম যানবাহন মানে ব্যাটারি চালিত অটোরিক্সা এই শহরে চলে। তো যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু কয়েক লক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সা ঘিরেই কিন্তু এই শহরে গড়ে উঠেছে এবং আশপাশের সড়ক মহাসড়কগুলোতে কিন্তু এই সমস্ত ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু দাপড়ে বেড়াচ্ছেন এবং শহর এবং প্রত্যন্ত এলাকায়ও কিন্তু এদের যে দাপট সেটা কিন্তু দেখা যায়। তো সব কিছু মিলে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশে বিরাজ করছে গাজীপুর শহর এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সব কিছুতে কিন্তু যানজটে দীর্ঘ সময় কিন্তু তারা সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু যানজটে নাকাল হন এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সা এবং ফিটনেসবিহীন গাড়ির কারণে। সব জায়গায় আমরা দেখেছি যে এখানে জটলা বেঁধে থাকে, সব জায়গায় আপনার এই সমস্ত ব্যাটারি চালিত ইজি বাইক শহরে কিন্তু আপনার মূল পয়েন্টগুলোতে কিন্তু শহরের সব জায়গাতেই তাদেরকে দেখা যায় এবং তারাই কিন্তু যানজটের মূল মানে কারণ হিসাবে সাধারণ মানুষ কিন্তু দেখতেছে। এছাড়া শহরের সব জায়গায় কিন্তু আমরা ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ তাকুয়া পরিবহন বা অনেক আগের যে গাড়ি সেগুলো কিন্তু এই শহরে দাপড়ে বেড়ায়, কারো কোনো মাথা ব্যথা নেই। এবং আপনি জানেন যে মূল যানজট এবং যানজটের মূল কারণ হলো ব্যাটারি চালিত অটোরিক্সা ফিটনেসবিহীন গাড়ি। তো এগুলো সাধারণ মানুষ চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে দিতে পারলে যানজট নাকাল থেকে কিছুটা হলো শহরবাসী রক্ষা পাবে। তো এই ছিল আমার গাজীপুর শহর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সাভার ও গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, অনিয়মের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে কিনা, কি ধরনের অনিয়মগুলো পাওয়া যাচ্ছে জানাবেন। দেখুন, রমজান মাসকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম রোধে কিন্তু বরিশালের যে বাজারগুলো আছে তাতে কিন্তু অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরের লঞ্চঘাট এলাকায়। এখানে আমরা এসেই দেখতে পেয়েছি যে বিভিন্ন যে ফলের যে দোকানগুলো আছে সেই ফলের দোকানগুলোতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের অনিয়ম দেখা গিয়েছে এবং যে
মূল্য তালিকা, সেই মূল্য তালিকাগুলো কিন্তু এখানে টানানো ছিল না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপস্থিতির পরই কিন্তু আমরা দেখেছি যে তড়িঘড়ি করে এই মূল্য তালিকাগুলো টানানো হচ্ছে। এর পাশাপাশি নানা ধরনের অনিয়মও কিন্তু দেখা গিয়েছে। আমরা একটু কথা বলবো বরিশালের বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি উপপরিচালক আছে অপূর্ব অধিকারী, তার সাথে এখানে এসে কি কি অনিয়ম পেলেন আসলে? এখানে মূলত এই লঞ্চঘাট এলাকায় এখানে আমরা ওই যে বিশেষ করে মুদি দোকান, ফলের দোকান, এখানে যে দোকানগুলো আছে এগুলো আমরা তদারকি করছি। দেখা যাচ্ছে কি ফলের এখন রমজান মৌসুমটা বিশেষ করে খেজুর এবং অন্যান্য যে ফল যেগুলো থাকে আপেল, কমলা বা মালটা, এগুলোর কিন্তু খুব চাহিদা থাকে। এখন আমরা দেখলাম যে এদের মূল্য তালিকা অনেক জায়গায় নেই, আবার আছে কিন্তু টানাচ্ছে না। তো এই কারণে আসলে ভোক্তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি এবং তদারকি করছি। আর আইনি কিছু বার্তায় পাচ্ছি ছোট দোকান, তাদেরকে ছোট ছোট করে জরিমানার আওতায় নিয়ে আসছি আমরা। এবং আমাদের অন্যান্য অভিযোগ আমরা ক্ষতি, বিশেষ করে এখানে একটা হোটেলের একটা অভিযোগ ছিল, সেটা আমরা খতিয়ে দেখব একটু পরেই আর কি। আর আমাদের অভিযান চলমান আছে। আচ্ছা, তেলের বাজারের কি অবস্থা? আমরা কিন্তু দেখছি যে তেলের বাজারে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, যদি একটু বলতে। আমরা এখানে বরিশালে গতকাল আমরা পোর্টর এলাকায় যেখানে অভিযান করেছিলাম, সেখানে একটা তেলের অভিযান ছিল, সেটা আমরা শেয়ার করেছিলাম। তো আমরা পরবর্তীতে হাওলাদার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান আছে, সেটা রূপচাঁদার সেখানে ডিলার, তাদের সাথে কথা বলি এবং তাদের গুদামে আমরা কোনো তেল পাইনি, যে তারা কারসাজি করছে সেরকম আমরা কোনো তথ্য পাইনি। দেখা গেল তেল ছাড়া অন্যান্য অনেক পণ্য পাচ্ছি আর কি। তো কোম্পানি থেকেই তেলের সাথে ডিলারদেরকেই অনেক কিছু সরবরাহ করা হচ্ছে, বিভিন্ন আইটেম যেগুলো সাধারণ মানুষের বা তাৎক্ষণিকভাবে প্রয়োজন হচ্ছে না। তো এই জন্য আসলে বাজারে একটু অস্থিরতা, কারণ তেলটা এখন খুব প্রয়োজন। তো আমরা এখানে ওই রকম কোনো অনিয়ম পাচ্ছি না, তবে খুচরা দোকানে কিছুটা ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে, যে গায়ের রেটের থেকে বেশি বিক্রি করছে আর কি। তো এই বিষয়ে আমরা অভিযান অব্যাহত আছে। আর ইফতারির যে বাজারগুলো আমরা বিকালেই দেখি যে পোস্টার সাজিয়ে বসে বিভিন্ন অলিগলিতে, সেখানে তো আসলে মান নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিচ্ছে? না, ভোক্তা অধিকার আসলে মান নিয়ন্ত্রণে কাজ করে না। মানে আমরা সুমুটো বা তাৎক্ষণিকভাবে আমরা গিয়ে যেটা দেখে থাকি যে নোংরা পরিবেশে ওনারা কাজটি করছে কিনা, বা বাসি পচা খাবার দিয়ে কোনো খাবার তৈরি করছে কিনা আর কি। তো এগুলো আমরা তাৎক্ষণিকভাবে পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর খোলা খাবার এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, কারণ খাবার পরিবেশনের ক্ষেত্রে ঢেকে খাবার পরিবেশন করতে হবে। আমরা কথা বলছিলাম এখানে যিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি উপপরিচালক আছে তার সাথে। তিনি যেটা বলছে যে আসলে দোকানগুলোতে অভিযান পরিচালনা করে কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনিয়ম পেয়েছে এবং অধিকাংশ দোকানই কিন্তু এখানে তিনি আসলে জরিমানার আওতায় এনেছে বলে কিন্তু তিনি জানিয়েছে। এছাড়া যে অনিয়মগুলো করছে ব্যবসায়ীরা, সেগুলো রোধে কিন্তু ভোক্তা অভিযান মাঠে আছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। রমজান উপলক্ষে পর্যটকের খরা চলছে কক্সবাজার সমুদ্র সৈকত ও বান্দরবনের পর্যটন স্পটগুলোতে। এই বিষয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও আবুল বাশার নয়ন। প্রথমে চলে যাচ্ছি কক্সবাজারে। আব্দুর, এ নিয়ে পর্যটন ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ সৈতি। আপনাকে জানিয়ে রাখি, কক্সবাজারের 11 মাস কক্সবাজারের পর্যটনের ভরপুর থাকে, কিন্তু রমজান মাসে সব সময় বরাবর মতো পর্যটক শূন্য থাকে কক্সবাজার। এবং কক্সবাজারের পর্যটন স্পট গুলোতে একেবারে লোকশূন্য বলেই চলে। এবং কক্সবাজারের এই সময়ে সবচেয়ে এই বিষয়টি পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা 11 মাস ব্যবসা করতে পারলো, এই সময়ে তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে ধোয়া মোছা এবং রং করার জন্য কাজে ব্যস্ত সময় পার করেন এবং তারা তাদের এই পরিবার পরিজনকে সময় দিয়ে সময় কাটানোর ছাড়া কোনো কাজ থাকে না। এবং বিশেষ করে এই সময়ে পর্যটন এলাকার হকার এবং ক্ষুদ্র সামগ্রিক ব্যবসায়ীরা খুব কষ্টের মধ্যে থাকে। তারা তাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে থাকে। তারা সরকারি সহযোগিতা এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সহযোগিতা এবং তাদেরকে রমজানের মাসে কোনো আর্থিক সহযোগিতা দেওয়া যায় কিনা, এটা তারা দাবি জানিয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে কক্সবাজারের সহ সেন্ট মার্টিনে গত ফেব্রুয়ারি থেকে কক্সবাজারের সেন্ট মার্টিন যোগাযোগ বন্ধ রয়েছে। ওখানকার বিশেষ করে ব্যবসায়ী এবং স্থানীয় লোকজনের খুব দুর্ভোগের জীবন যাপন করতেছে এবং দীর্ঘ 9 মাস যেহেতু পর্যটন স্পটগুলো বন্ধ রয়েছে, তারাও নানা ধরনের
সমস্যা এবং বিভিন্ন বিষয়গুলো জানিয়েছে এবং তারা জোর দাবি জানিয়েছে তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হয়। এবং কক্সবাজারের পর্যটনের যেই আইন শৃঙ্খলা বাহিনী সহ টুরিস্ট পুলিশ যারা তারা জানিয়েছেন পর্যটক না থাকলেও তারা সবসময় প্রস্তুত রয়েছে এবং বিশেষ করে টুরিস্ট পুলিশ, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং ব্যবসায়ী তোয়াক সহ যারা নেতৃবৃন্দ জানিয়েছেন তারা আগামী ঈদে প্রচুর পরিমাণে পর্যটক আসবে কক্সবাজারে আশা করতেছে এবং সেই জন্য তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রমজান মাসকে বেছে নেয় তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে সাজানো গোছানোর জন্য। আমরা তাদের সাথে এবং বিভিন্ন স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে এবং জেনেছি যে কয়েকজন পর্যটক কক্সবাজারে মাঝে মধ্যে আসে যারা রমজান মাসকে বেছে নেয়, যে সময়ে অন্যান্য সময় ব্যস্ত থাকার কারণে এই সময় একটু সবকিছু সস্তা থাকে এবং বিশেষ করে 70% 80% পর্যন্ত হোটেল মোটেলগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা আমাদের যেই বিষয়টা সেটা হলো যে পর্যটন স্পট গুলোতে যদি হোটেল মোটেলের যে ছাড় রয়েছে সেটা যদি ব্যাপকভাবে প্রচার করা হয় এবং সরকারের উদ্যোগ নেওয়া হয় তাহলে রমজান মাসেও পর্যটক থাকবে বলে দেশি বিদেশি পর্যটক তারা আমাদেরকে জানিয়েছে। এখন আমি যাব বান্দরবানের আমাদের সহকর্মী নয়নের কাছে। নয়ন। ধন্যবাদ রহমান। কক্সবাজারের মতো পার্বত্য জেলা বান্দরবানে এখন যদিও বা পবিত্র মাহে রমজান চলছে, রমজান মাসে স্বাভাবিকলি পর্যটকের যে উপস্থিতি সেটি কম থাকে, কিন্তু একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বান্দরবানে পর্যটনে একটা ধস নেমেছিল, যেটি আমরা দেখেছি গত 2 মাস ধরে যে নাটকীয় ভাবে একটা পরিবর্তন ঘটেছে বান্দরবান পর্যটন খাতে। আমরা গত মাসে সর্বশেষ রমজানের আগে আমরা দেখেছি বান্দরবানে ভরপুর পর্যটকের উপস্থিত ছিল। বান্দরবানে যে হোটেল মোটেল রিসোর্ট গুলো ছিল সেখানে 70 থেকে 80% পর্যটকের উপস্থিতি ছিল, কোথাও কোথাও আবার 100% পর্যটকের উপস্থিতি। অনেক হোটেল রিসোর্টে জায়গা হয়নি পর্যটকের উপস্থিতির জন্য। এখন রমজান মাস চলছে, পর্যটকের উপস্থিতি কম, যার কারণে সামনে ঈদ আসবে, ঈদের এই মধ্যখানে এই সময়টাতে পর্যটন ব্যবসায়ীরা তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করে থাকে। আমি এখন যে স্থানটিতে আছি বান্দরবানের টং রিসোর্ট এলাকায়, ক্যামেরা চোখে দেখা যাচ্ছে এখানে যে একটি রিসোর্ট তৈরির যে কাজ সেটি চলমান রয়েছে। তাদের যে প্রস্তুতি, ঈদের যে প্রস্তুতি, ঈদের সময় ব্যাপক পর্যটকের আগমন ঘটার যে তাদের একটা সম্ভাবনা, সেটি জন্য মূলত তারা তাদের যে ছোটখাটো কাজগুলো রয়েছে সেগুলো করে থাকে হোটেল মোটেল রিসোর্ট গুলো। আমরা বিভিন্ন পর্যটন স্পট বান্দরবানের বিশেষ করে মেঘলা নীলাচল সহ আশপাশের পর্যটন স্পট গুলো আমরা ঘুরে দেখেছি এবং অন্যান্য পর্যটন স্পটে খবর নিয়েছি। রমজান মাসে এখানে স্থানীয় কিছু পর্যটকরা আসলে ঘুরে বেড়াচ্ছেন, দূর দূরান্তের তেমন কোনো পর্যটক নেই। আমরা হোটেল মোটেল এবং রিসোর্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন গত মাসের 11 তারিখে বান্দরবানের রুয়াংছড়ি এলাকার যে দেবতা কুম পর্যটন স্পটটি খুলে দেওয়ার ফলে বান্দরবানের যে পর্যটনের চাকা সেটি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। খুব শীঘ্রই হয়তো থানচি এবং রুমার অন্যান্য পর্যটন স্পট গুলো যে খুলে দিবে এমনটি প্রত্যাশা করেছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা, কেননা 2020 সাল থেকে বান্দরবানে একটা দারুণ ভাবে ধস নেমেছে বান্দরবান পর্যটনের, যেটি এখন আবারও নতুন করে। তবে এই ক্ষেত্রে একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে বান্দরবানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মূলত বান্দরবানের পর্যটনের ধস নামা শুরু করেছিল, যেটি বান্দরবানে যারা নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনী সার্বক্ষণিক যে উপজেলাগুলো রয়েছে দুর্গম এলাকায় যেখানে অস্ত্রধারী সংগঠনগুলো ছিল তাদের বিরুদ্ধে যে অভিযান চলমান ছিল, অভিযানের পরেই সেই যে নাটকীয় পরিবর্তনের কথা আমরা যেটা বলছি পর্যটনে, সেই পরিবর্তনটা আসলে হতে শুরু করেছে। এই জন্য হোটেল মোটেল এবং পর্যটন ব্যবসায়ীরা নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এভাবে যদি চলতে থাকে, নিরাপত্তার মাধ্যমে যদি বান্দরবানে পর্যটকরা ঘুরতে পারে, সেক্ষেত্রে তাদের যে অতীতের যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো তারা পুষিয়ে উঠতে পারে। আমরা গত মাসে দেখেছি বান্দরবানে যে হোটেল মোটেল রিসোর্ট গুলো ছিল, পর্যটন স্পট গুলো ছিল, এখানে ব্যাপক পর্যটকের উপস্থিতি ছিল। আগামী ঈদের সময় এই পর্যটকের উপস্থিতি আরো বাড়তে পারে এমনটি প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে বান্দরবান পর্যটন থেকে সর্বশেষ। চলে যাচ্ছে শুরু। নয়ন, ধন্যবাদ আপনাকে এবং আব্দুর রহমান যুক্ত আছেন, আপনাকেও ধন্যবাদ। দর্শক, কক্সবাজার এবং বান্দরবান থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী।
এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।